জ্বালানি সংকট দেশের অর্থনীতির ওপর চাপ তৈরি হয়েছে এ কথা জানিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন ব্যবসায়ীরা। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা কাউন্সিলের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জ্বালানি সংকট সহ যেসব বিষয়ে চাপ সৃষ্টি হয়েছে সেসব বিষয়ে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক সম্মত হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী। বলেন, বিরাজমান সমস্যা চিহ্নিত করে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে ব্যবসায়ীদের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আরও জানাচ্ছেন ইউসুফ আলী। বেসরকারি খাত উপদেষ্টাদের সাথে বৈঠকে যোগ দিতে শনিবার ছুটির দিনে সকালে তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 11:30টায় ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রতিনিধি দল সাক্ষাৎ করতে যান। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বৈশ্বিক পরিস্থিতি মোকাবেলায় সামনের দিনগুলোতে কিভাবে কাজ করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। জ্বালানি সংকট নিয়ে একটা সমস্যা আছে। দ্বিতীয়ত বাংলাদেশের আগামী দিনের উন্নয়নের বাজেটে আমরা কোথায় কোথায় এশিয়ান ইনভেস্টমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ব্যাংকের সাথে কাজ করব। জ্বালানি সংকটের কারণে যে চাপ সৃষ্টি হচ্ছে অর্থনীতির উপরে, বাংলাদেশের উপরে সারা বিশ্বের সব দেশের উপর এই চাপটা সৃষ্টি হচ্ছে। এখান থেকে বের হওয়ার জন্য আমরা বাজেট সাপোর্টের সম্বন্ধে আলাপ হয়েছে এবং তারা সম্মত হয়েছে, তারা বাজেট সাপোর্ট দেবে বাংলাদেশকে। এছাড়া বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ীদের সাথে আলোচনা হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশে তো ব্যবসার উপর অনেক সংকট বিগত দিনে আমরা শুনে আসছি, যে কস্ট অফ ডুইং বিজনেস, ইজ অফ ডুইং বিজনেস, এগুলো তো অনেক সংকট তো আছে। তো নেই, ওনাদের মুখ থেকে শুনতে চেয়েছিলেন বিনিয়োগ বান্ধবের হওয়ার যে প্রক্রিয়া, সেই হিসাবে আজকে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে বসা হয়েছে। তাদের কাছ থেকে উনি শুনেছেন যে বিনিয়োগের পথে বাধা কোথায়, তাদের বিনিয়োগে বাধা কোথায় কোথায় পাচ্ছে, এগুলোর সমাধান উনি করতে চান, খুব সহসা করতে চান এবং এইগুলো শুনেছেন। কিছু কিছু সমাধান অন দ্য স্পট দিয়েছেন, আর বাকিগুলো আলোচনার মাধ্যমে সমাধান দেওয়া হবে। প্রধানমন্ত্রীর সাথে প্রথম বৈঠকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর সহায়তা চান ব্যবসায়ী নেতারা। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। জরুরি জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে সরাসরি ক্রয় পদ্ধতিতে 16 লাখ মেট্রিক টন ডিজেল ও 1 লাখ মেট্রিক টন গ্যাসোলিন কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বিকেলে অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ভার্চুয়াল সভায় এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে দেশে জরুরি জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক ডিবিএস ট্রেডিং হাউস FZCOর কাছ থেকে আন্তর্জাতিক ক্রয়ে সরাসরি ক্রয় পদ্ধতিতে 10 লাখ মেট্রিক টন মাত্রার ডিজেল এবং 1 লাখ মেট্রিক টন গ্যাসোলিন 95 আনলেডেড অকটেন আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া UAEর আরেক কোম্পানি ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল SPCর কাছ থেকে 1 লাখ মেট্রিক 50 ppm সালফার মানমাত্রার ডিজেল আমদানি নীতিগত অনুমোদন হয়েছে। কাজাখস্তানের কোম্পানি কাজাখ গ্যাস প্রসেসিং প্লান্ট LLPর কাছ থেকে আন্তর্জাতিক ক্রয়ে সরাসরি ক্রয় পদ্ধতিতে 5 লাখ মেট্রিক টন হাই স্পিড ডিজেল আমদানি নীতিগত অনুমোদন হয়েছে। জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের 1 ঘণ্টা কমিয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন সময়সূচি অনুযায়ী ব্যাংকে লেনদেন চলবে সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত, আর ব্যাংকের অফিস সময় থাকবে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত। শনিবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। স্বাভাবিক সময় ব্যাংকের লেনদেন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত, আর ব্যাংকের অফিস ছিল সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। নির্দেশনায় বলা হয়েছে, জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকার ঘোষিত পরিবর্তিত অফিস সময়সূচি 5 এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পরিচালিত হবে। সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় ব্যাংকের শাখা, উপশাখা ও বুথ সপ্তাহে 7 দিন 24 ঘণ্টা খোলা রাখার আগের নির্দেশনা যথাযথভাবে বহাল থাকবে। গত বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে দেশে চলমান জ্বালানি সংকটের পরিপ্রেক্ষিতে সরকারি বেসরকারি সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ করেছে সরকার। রোববার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলায় তীব্র ডিজেল সংকট দেখা দেয়ায় বোরো ধান ও পাট এবং চাষিরা চরম বিপাকে পড়েছেন। সেচের জন্য প্রয়োজনীয় ডিজেল না পাওয়ায় জমিতে পানি দিতে পারছেন না কৃষকরা, ফলে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। দ্রুত সরবরাহ স্বাভাবিকের দাবি কৃষকদের। অপরদিকে প্রশাসন বলছে সমাধানে কাজ চলছে। বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি মোহাম্মদ জিয়াউদ্দিন লিয়াকত। ডিজেল সংকটে কৃষিকাজ নিয়ে বিপক্ষে পড়েছে কৃষকরা। সময় মতো সেচের পানি না পাওয়ায় বোরো ধান ও পাট উৎপাদনে ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলায়। জ্বালানি সংকটে ট্রাক্টর ব্যবহার করতে পারছেন না কৃষকরা। কৃষকদের অভিযোগ, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও ডিজেল পাওয়া যাচ্ছে না। অন্যদিকে ডিজেল সংকটে সেচ পাম্প ও ট্রাক্টর মেশিন বন্ধ থাকায় চরম ক্ষতির মুখে পাট চাষিরা। সময় মতো সেচ দিতে না পারায় পাট বীজ বপনে দেরি হয়, পাটের বৃদ্ধি ব্যাহত হচ্ছে। তেলের জন্য বই ভিজাইতে পারছি না, মাটি শুকনা, সার বনতে পারছি না। টিলার বন্ধ হয়ে গেছে, তেল বাগুর আর তেল তো আমি পাম্পে পাই না। এখন আমার জমি আলারা আমার মানে অত্যাচার করতে আছে। তেল না পাইলে এই কৃষকের পাটের দানা বোনা বন্ধ হয়ে যাবে। অনেকেই বাধ্য হয়ে বেশি দামে খোলা বাজার থেকে ডিজেল কিনছেন, এতে উৎপাদন খরচ বেড়ে গেছে কয়েক গুণ। দ্রুত ডিজেল সরবরাহ স্বাভাবিক করা এবং বাজারে কঠোর তদারকি জোরদারের দাবির পাশাপাশি চলতি মৌসুমে বোরো ও পাট উৎপাদনে বড় ধরনের ক্ষতির আশঙ্কার কথা জানালেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। আমার তেল লাগে দৈনিক 30টা, আমি তেল গেলে ভাই 5টা। আমার জমি অনেক শুকাই যাইতে, আমি তেল বগর চাষ করতেই না। তেল দিতে আসি, তেল যদি না পাইতে আমার এই যে ধানের চিটা হয়ে যাব। তেল না পাই তাহলে আমার পাট বোনা বন্ধ হয়ে যায়, এর জন্য অনেক ক্ষতি হয়ে যায়। এদিকে কৃষকদের চাষাবাদে নিয়মিত ডিজেল সরবরাহে প্রতিটি পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে বলছেন প্রশাসন। পাম্প মালিকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতেছি এবং ইতিমধ্যে একজন ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে, যাতে কৃষকদের আসলে প্রতিদিন অন্তত তেল দেওয়া হয়। নিজস্ব সময় বেঁধে দিয়েছি, সকাল 8টা থেকে সকাল 10টা পর্যন্ত এবং রাত 8টা থেকে যতক্ষণ পর্যন্ত ডিজেল থাকে ততক্ষণ পর্যন্তই কৃষকদেরকে ডিজেল সরবরাহ করার নির্দেশনা দেওয়া হয়েছে। পানি দিতে না পারায় সেচ কার্যক্রম ব্যাহত হওয়ায় মাঠ শুকিয়ে যাচ্ছে, ফলে কাঙ্ক্ষিত ফসল উৎপাদনের শঙ্কা রয়েছে। এতে দেশের সার্বিক খাদ্য নিরাপত্তার হুমকি বলে মনে করেন সংশ্লিষ্টরা। তাই কৃষকের স্বার্থ রক্ষা করে ডিজেল সরবরাহ নিশ্চিত করতে দাবি উঠছে। জিয়াউদ্দিন লিয়াকত, মাই টিভি, কালকিনি। হাম রোগ প্রতিরোধে রোববার থেকে দেশের 18 জেলা 30 উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল। এক্ষেত্রে বেশি সংক্রমিত ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে প্রথম দফায় বেছে নিয়েছে সরকার। দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হাম টিকার কর্মসূচি নিয়ে প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। শবনম অবনী রিপোর্ট। সারা দেশে হামের উদ্বেগজনক সংক্রমণ বৃদ্ধি ও শিশু মৃত্যুতে জরুরি টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। শনিবার হাম রুবেলা টিকার বিষয়ে সচিবালয়ে ব্রিফিং করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, হামে আক্রান্ত হওয়া বেশিরভাগ শিশু 6 মাস থেকে 5 বছরের মধ্যে। এ কারণে প্রথমে টিকাদানের আওতায় আসবে 6 মাস থেকে 59 মাসের শিশু। আগে পাক বা না পাক তাদের সবাই টিকা পাবে। 30টা উপজেলাতে 18টা জেলার অধীনে 30টা উপজেলাকে আমরা হিট করতে চাচ্ছি। এখন ওইখানের মিজেলসের আক্রমণটা বেশি বিদায় আমরা এটাকে, যেহেতু এখানে প্রবল আকার ধারণ করেছে, এটাকে আমরা কন্ট্রোলে নিয়ে বাকিগুলি তো আমরা কাজে অগ্রসর হব ইনশাল্লাহ। কোনোটাই থেমে থাকবো না। বর্তমানে যারা অসুস্থ বা হাম আক্রান্ত কিংবা সন্দেহজনক তাদের ভিটামিন এ ক্যাপসুল দেয়া হবে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আইসিইউ সংকট নিয়েও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন স্বাস্থ্যমন্ত্রী। ভিটামিন এ প্রত্যেক হসপিটালে যেখানে রোগী আছে এটা খাইয়ে দেওয়া হবে এই আমাদের এই কর্মসূচির ভিতরে। টিকা দেওয়া হচ্ছে সুস্থ তাদেরকে, কিন্তু ভিটামিন এ দেওয়া হবে না। আমাদের যে আইসিইউ ক্যাপাসিটি আছে সেটা ভরে গিয়েছে, রুগী বের হচ্ছে, রুগী ঢুকতেছে। আমার সাথে সকালে ওখানে আমাদের কমিটির সভাপতি সাহেবের আলাপ হয়েছে, আজকে 61 জন রুগী ভর্তি হয়েছে। এর মধ্যে যদি কারো আইসিইউর প্রয়োজন পড়ে আমরা অল্টারনেটিভ ব্যবস্থা করার জন্য আমরা বসে আছি এবং ইনশাআল্লাহ ব্যবস্থা করব। অতীতে টিকাদানের হার কমে আসার বিষয়ে তদন্ত করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অতীতের ব্যর্থতা নিয়ে সময় নষ্ট না করে বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্ব দেওয়া হচ্ছে। অতীতে তদন্ত করে কাউকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে আমার লাভ নাই। আমাকে আমার মানুষকে বাঁচাতে হবে, আমার শিশুদের বাঁচাতে হবে, আমার যন্ত্রপাতি আনতে হবে। উই আর গিভিং ইম্পর্টেন্স টু দ্য কারেন্ট ওয়ার্ক। শবনম অবনী, মাই টিভি।
হামের উপসর্গ নিয়ে গত ২০ দিনে সারা দেশে ৯৮ শিশু মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে ৭৭১ জন শিশুর শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৪ শিশুর। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এছাড়া দেশের বর্তমান হাম পরিস্থিতির সার্বিক চিত্র তুলে ধরা হয়। এতে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম সন্দেহে ৫,৭৯২ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে পরীক্ষায় ৭৭১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছিল। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে ঢাকা বিভাগে। এই বিভাগে মোট ৩১৮ জন শিশু হামে আক্রান্ত হয়েছে। দেশজুড়ে বাড়ছে হামের সংক্রমণ। শিশুদের মধ্যে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। পরিস্থিতি মোকাবেলায় রোববার থেকে শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি। বিস্তারিত জানাচ্ছেন তামান্না সাদিকা। হামের উপসর্গ নিয়ে গত ১৯ দিনে সারা দেশে ৯৪ জন শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে মৃত্যুর সংখ্যা ৯ জন। একই সময়ে ৭১১ জন শিশুর শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হয়েছে। এদিকে জেলাগুলোতেও বাড়ছে আক্রান্তের চাপ। মানিকগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে ২৩ শিশু হামে আক্রান্ত হয়েছে। নেত্রকোনায় হামের উপসর্গ নিয়ে মারা গেছে এক শিশু। নতুন করে ১০ জনের শরীরে লক্ষণ শনাক্ত করা হয়েছে। বর্তমানে ২৩ জন চিকিৎসাধীন রয়েছে। কুষ্টিয়ায় পরিস্থিতি আরও উদ্বেগজনক। গত ২৪ ঘন্টায় বহু শিশু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। জেলায় এ পর্যন্ত ৪ শিশুর মৃত্যু হয়েছে এবং ১৩০-এর বেশি শিশু চিকিৎসাধীন আছে। বরগুনা জেলায় হামে আক্রান্ত শিশুর সংখ্যা ক্রমেই বাড়ছে। উপসর্গ নিয়ে আসা ৯৮ জনের মধ্যে ২৬ জনের শরীরে হাম। আমরা মনে করছি লুতি, বাড়িতে বসে পরিষ্কারভাবে রাখছি, তারপরে দেখি মুখ দিয়ে কিছু খাইতে পারে না। না খাওয়ানে আমরা স্যারের কাছে নিয়ে এসেছি। ৩ দিনের মাথায় আর কি নাকি বাচ্চার গায়ে একটু গুড়ি গুড়ি কী যেন উঠছে। ডাক্তার দেখে বলছে হামটা নাকি বলে সোয়াশা এই রোগ, সেই জন্য আমাদের এখানে ৫ তলায় আনছে। তবে বরগুনা জেনারেল হাসপাতালের এই কর্মকর্তা জানান, দ্রুত ব্যবস্থা নেয়ার ও নিয়ন্ত্রণে রাখার ব্যাপারে তারা আশাবাদী। মিজলস একটি সংক্রামক রোগ এবং খুবই ছোঁয়াচে একটা রোগ। বাতাসের মাধ্যমে এটা ছড়ায়। সাধারণত ১ বছরের আশেপাশে এই বয়সের বাচ্চাদের বেশি হওয়ার কথা, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে ৩ মাস, ৪ মাস, ৬ মাসের বাচ্চাদেরও এই হাম রোগটা হচ্ছে। কিছু কিছু রোগী আমাদের হাসপাতালে ভর্তি দেওয়া লাগতেছে। যেসব রোগী একটু সুস্থ, জ্বর আছে কিন্তু খাওয়া দাওয়া করতে পারতেছে, তাদেরকে আমরা বাসায় রেখে চিকিৎসা করতে। সংক্রমণ নিয়ন্ত্রণে রোববার থেকে সারা দেশে শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি। ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুরা এই টিকার আওতায় থাকবে। তামান্না সাদিকা, মাই টিভি। বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় এসে বদলে গিয়ে অতীতের সব ওয়াদা ভুলে গেছে। এখন তারা সেই পুরনো ফ্যাসিবাদের দেখানো পথেই হাঁটছে। রাজধানী মিরপুরে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। বলেন, বিএনপি যদি গণভোটের জনরায় এবং ২৪শে শহীদদের ভুলে যায়, জনগণ রাজপথে নেমে তা ভালোভাবে স্মরণ করিয়ে দেবে। যেহেতু সংসদের ভিতরে আমাদের কথাকে, জনগণের কথাকে, ন্যায্য কথাকে আমলে নেওয়া হয়নি, সেই কারণে আমরা আবার জনগণের দাবির সাথে একাত্ম হয়ে জনগণের কাছে ফিরে এসেছি এবং সেই দাবি আদায়ের জন্য আজকে থেকে আমরা আন্দোলন শুরু করেছি। ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে এই দাবি আমরা আদায় করেই ছাড়ব। আমাদের সামনে বিকল্প কোনো রাস্তা খোলা নেই। আমরা চাই না আবার ফ্যাসিবাদ আমার বাংলাদেশে কায়েম হোক। বাংলাদেশের একজন নাগরিকও চায় না বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরে আসুক। সুতরাং আমাদের অবস্থান স্পষ্ট। বিএনপি গণরায়কে উপেক্ষা করে ফ্যাসিবাদের পথে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা। রাজধানীতে ৪ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশে নেতারা বলেন, গণরায়কে হাইকোর্ট দেখালে জনগণ রাজপথে মোকাবেলা করবে। গণভোটের পক্ষে বিপক্ষে থাকা নিয়ে বিএনপি মুনাফিকি করেছে বলেও মন্তব্য করেন জোটের নেতারা। এ সময় জ্বালানি সংকট নিয়ে সরকারের কঠোর সমালোচনাও করেন বক্তারা। জাহিদ আহমেদ বাপুর রিপোর্ট। সরকারের কঠোর সমালোচনা করে এই প্রথমবারের মতো মাঠের কর্মসূচিতে জামায়াত, এনসিপি সহ ১১ দল। বাইতুল মোকাররমের উত্তর গেটে ৪ দফা দাবিতে এই বিক্ষোভ সমাবেশে যোগ দেন ১১ দলের শীর্ষ নেতারা। এ সময় বিভিন্ন দাবি সম্মিলিত ফেস্টুন প্লেকার্ড হাতে আগত নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয় সমাবেশের স্থল। এ সময় বক্তারা তুলে ধরেন ৭০% মানুষের রায়কে যারা অস্বীকার করে তাদের স্থান এই বাংলায় হবে না। বিএনপি আজকে প্রতারণা করছে। ৩১ দফা দাবির ১ নম্বর দাবি
ছিল তারা সংস্কারের জন্য কাজ করবে। গণভোটের রায়কে সম্মান জানিয়ে বাস্তবায়ন করুন, না হলে যেই আন্দোলন করে তোলা হবে। জনগণ গণভোটের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে যে পরিবর্তন চেয়েছে, আজকে 2/3 ক্ষমতার জোরে তারা সেটাকে অমান্য করার পায়তারা করছে। সরকার যদি সংস্কার করে, জনস্বার্থে কাজ করে, সহযোগিতা দেব। জনস্বার্থের বিরুদ্ধে গেলে রাজপথে প্রতিবাদ, সংসদে প্রতিবাদ। আর বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, গণভোটের রায় অস্বীকার করা ফ্যাসিবাদী আচরণ। জুলাই বিপ্লবের রক্তের উপর প্রতিষ্ঠিত নতুন বাংলাদেশে সুবিধাবাদের রাজনীতি, মুনাফিকের রাজনীতি বাংলার মানুষ সহ্য করবে না। রাজপথের পরিণতি সরকারি দলের জন্য কখনো ভালো ছিল না বলে মন্তব্য করে জ্বালানি সংকট নিয়ে কঠোর সমালোচনা করেন জামায়াতে নায়েবে আমির আজহারুল ইসলাম। জনগণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবেন না, আমাদেরকে রাজপথে আসতে বাধ্য করবেন না। রাজপথের আন্দোলনের ফলাফল সরকারি দলের জন্য কোনো শুভ অবস্থা হয়নি, কোনো সময় হবে না। আমাদেরকে অত্যাচারে ভয় দেখাবেন না। পরে দাবি আদায়ে আগামী দিনে আরও কঠোর কর্মসূচির ঘোষণাও দেন নেতারা। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগগুলোকে এগিয়ে নিতে সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তাঁর সরকারের সকল উপদেষ্টাকে রাজপথে বিক্ষোভে নামার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। পবিত্র ওমরাহ পালন শেষে শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই আহ্বান জানান। নাহিদ ইসলাম বলেন, সংস্কারকে কেন্দ্র করে যা হচ্ছে তা প্রত্যাশিত নয়। নির্বাচনের পর বিএনপি 2/3 আসন পাওয়ার পর আর কিছুকেই তোয়াক্কা করছে না। তারা গণভোটের গণরায় বাতিল করে দিয়েছে। যারা অন্তর্বর্তী সরকারের দায়িত্বে ছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সহ, তারা অধ্যাদেশ করে চলে গিয়েছে, একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপির হাতে ক্ষমতা দিয়ে চলে গিয়েছে। এখন এই আইনগুলো, অধ্যাদেশগুলো বাতিল হয়ে যাবে, সংস্কার হবে না, আর তারা কোনো কথা বলবে না, তারা যার যার ক্যারিয়ারে ফিরে যাবে। এটা কিন্তু হবে না। জনগণের কাঠগড়া তাদেরকেও দাঁড় হতে হবে। মানুষের রক্তের উপর দিয়ে আমরা তাদেরকে ক্ষমতা দিয়েছিলাম, তারা আমাদেরকে নিরাশ করেছে, কিন্তু যতটুকু অর্জন সেই সময় হয়েছে, সেই অর্জন ধরে রাখার জন্য তাদেরকেও মাঠে নামতে হবে। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূসকেও আমি রাজপথে এই বিক্ষোভে নামার আহ্বান জানাচ্ছি, ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সকল উপদেষ্টাদের। জুলাই সনদ বাস্তবায়নের সাথে গণভোটের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। ঝিনাইদহের শৈলকুপা উপজেলা ধাওড়া গ্রামে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করা হবে সংবিধান সংশোধনের মাধ্যমে। আরও বলেন, তেলের দাম বৃদ্ধি করা হয়নি। যদি কেউ অস্থিতিশীল পরিবেশ তৈরি করে তাহলে বিশেষ ক্ষমতা আইনে কালোবাজারি ও মজুতদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। সংবিধান সংশোধনের মধ্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়িত হবে। সুতরাং যারা বলছেন গণভোট বাতিল হলে জুলাই সনদ বাতিল হবে, এটা মিথ্যা বিভ্রান্তিকর তথ্য। তারা বলেন 72-এর সংবিধান মানি না। আমরা বলি 72-এর সংবিধান জুলাই সনদের অংশ এবং জুলাই সনদও 72-এর সংবিধানে ঢোকার অপেক্ষায় আছে। বিএনপি মহাসচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত 15 বছর ফ্যাসিস্ট সরকার মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে দেয়নি, বিকৃত ইতিহাস জানিয়েছে। পরবর্তী প্রজন্ম ও জেনজিদের প্রকৃত ইতিহাস জানাতে হবে। তিনি আজ হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস উপলক্ষে আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের সভাপতিত্বে ও সদস্য সচিব হুমায়ুন কবিরের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমদ আজম খান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমপি, জাতীয় সংসদের হুইপ আলহাজ জি.কে. গৌস এমপি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম সহ অন্যান্যরা। এখানে উপস্থিত হয়ে এই পরিকল্পনা গ্রহণ করেছিলেন
আমাদের গর্ব, আমাদের ঐতিহ্য, আমাদের সকলে, বিশেষ করে আপনাদের এই তেলিয়াপাড়া এবং হবিগঞ্জবাসীর সবচেয়ে বড় গর্ব এই তেলিয়াপাড়ার মুক্তিযুদ্ধের। রাজধানী কদমতলী এলাকায় একটি গ্যাস লাইটার তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। দুপুরে কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকায় অবস্থিত ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা জানান, দুপুর 1:11 তারা আগুন লাগার খবর পান। 7টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করে। দুপুর 2:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, নিহতদের পরিবারকে প্রাথমিকভাবে 2 লাখ টাকা করে সরকারি সহায়তা দেয়া হবে। সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এমপি বলেছেন, এবার ত্রিশালেই জাতীয়ভাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী উদযাপিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি দিয়েছেন। তিনি বলেন, সুস্থ ধারার সংস্কৃতি ফিরিয়ে আনতে মনস্তাত্ত্বিক পরিবর্তনের মধ্য দিয়ে ময়মনসিংহকে মডেল হিসেবে নিতে একটি পাইলট প্রকল্প গ্রহণ করতে চায় সরকার। সকালে ময়মনসিংহের ত্রিশালে নজরুল অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী 2026 উদযাপন এবং ময়মনসিংহ বিভাগে সংস্কৃতি বিকাশে করণীয় শীর্ষক মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বিএনপি যুগ্ম মহাসচিব ও পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনি বলেছেন, মেঘনা নদীর ইলিশ স্বাদ ও দামের দিক থেকে পদ্মা নদীর ইলিশের চেয়ে উৎকৃষ্ট। তার মতে, প্রকৃত ইলিশ হচ্ছে মেঘনার ইলিশ, যেখানে পদ্মার ইলিশে কিছুটা লালচে ভাব থাকে। লক্ষ্মীপুর জেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মার্চ-এপ্রিল মাসে মাছ ধরা নিষিদ্ধকালীন সময়ে জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা শাহাবুদ্দিন সাবু। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুলতান সালাউদ্দিন টুকু, মোহাম্মদ শাহাদাত হোসেন সেলিম, জেলা প্রশাসক মেহেদি হাসান এবং পুলিশ সুপার আবু তারেক সহ অন্যান্যরা। জনগণকে সেবা দেওয়ার জন্যই আপনারা আমাদেরকে নির্বাচিত করেছেন। আমরা সেবক হিসেবে কাজ করব। একটা স্বয়ং সম্পূর্ণ এলাকা, ইন্ডাস্ট্রিয়াল জোন, কৃষি ভিত্তিক অর্থনৈতিক জোন হিসাবে গড়ে উঠে আমাদের এই অত্র অঞ্চলের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, উৎপাদন উন্নয়নের ব্যবস্থা হবে, আমরা এলাকার মানুষ স্বাবলম্বী হব, লক্ষ্মীপুরটা স্বনির্ভর হবে ইনশাআল্লাহ। জাতীয় নির্বাচনে যে সকল নেতাদের মনোনয়ন দেওয়া যায়নি, সে সকল ত্যাগী নেতাদের জেলা পরিষদের প্রশাসক করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, বর্তমানে দলীয় বিবেচনায় পদ পেলেও সব মিলিয়ে তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে। দুপুরে নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসকদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, জেলা নির্বাচন সংক্রান্ত অধ্যাদেশগুলো আইন আকারে পাশ হলেই স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা আসবে। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না বলেও জানান প্রতিমন্ত্রী। আরও জানান, ঢাকা সিটি উত্তর কর্পোরেশনের সাবেক প্রশাসক এজাজের বিরুদ্ধে তদন্ত চলছে। দলীয় লোক ভবিষ্যতে নির্বাচন অংশগ্রহণ করবে বলে নিজেদের স্বার্থে নিরপেক্ষ থাকবে বলেও জানান প্রতিমন্ত্রী। দলীয় বিবেচনায় যাদেরকে আমরা নিয়োগ দিয়েছি তারা পুরা জেলা চেনেন, দলীয় নেতাকর্মী চেনেন এবং তাদের মাধ্যমেই নির্বাচনের আগ পর্যন্ত জেলার ব্যাপক উন্নয়ন হবে এবং জেলা পরিষদের যে সেবামূলক কর্মকাণ্ড সেটি সঠিকভাবে পরিচালিত হবে। একটি দল আন্দোলনের নামে দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেন, হঠকারিতা না করে ধৈর্য ধরে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগোতে হবে এবং কথার চেয়ে কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে। শনিবার প্রেস ক্লাবে শিশু কিশোর জিয়া মেলা কেন্দ্রীয় কমিটি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 17টা বছর পরে গণতন্ত্রের মুখ এই দেশের মানুষ দেখছেন, কাজে একটু ধৈর্য ধরেন, সরকারকে সময় দেন। 1 মাস 2 মাসের মধ্যে সব কিছু পাল্টে যাবে না, কিন্তু আপনারা যদি 1 মাস 2 মাসের মধ্যেই বিরোধিতা শুরু করে হঠকারী কর্মসূচি দিয়ে
যদি দেশের ক্ষতি করেন, এটার জন্য কিন্তু জনগণও আপনাদেরকে ক্ষমা করবে না। এ পর্যায়ে রয়েছে বাণিজ্য খবর। লাক্স সুপারস্টার বাংলাদেশের শুধু প্রতিভা আবিষ্কারের একটি প্ল্যাটফর্ম নয়, এটি অসাধারণ সুযোগের মাধ্যমে প্রকৃত তারকা গড়ে তোলে। এবছর লাক্স আরও এক ধাপ এগিয়ে দেশের অন্যতম উদার ও সম্মানজনক পুরস্কার কাঠামো উপস্থাপন করেছে। বিজয়ী পাবেন লাক্স সুপারস্টার বাংলাদেশের সরোভস্কি ট্রফি, একটি চেরি কার এবং নিশ্চিত অভিনয়ের সুযোগ। এর মধ্যে রয়েছে শিহাব শাহিনের সঙ্গে একটি ও রায়হান রাফির সঙ্গে আরেকটি ইমপ্রেস টেলিফিল্ম প্রজেক্ট, পাশাপাশি একটি সিএমভি প্রজেক্ট। প্রথম রানার আপ পাবেন লাক্সের পক্ষ থেকে একটি বিদেশ ভ্রমণ, 5 লক্ষ টাকা নগদ পুরস্কার, শিহাব শাহিনের সঙ্গে একটি ইমপ্রেস টেলিফিল্ম প্রজেক্ট এবং একটি সিএমভি প্রজেক্ট। দ্বিতীয় রানার আপ পাবেন একটি বিদেশ ভ্রমণ, 3 লক্ষ টাকা নগদ পুরস্কার, শিহাব শাহিনের সঙ্গে একটি ইমপ্রেস টেলিফিল্ম প্রজেক্ট এবং একটি সিএমভি প্রজেক্ট। চতুর্থ ও পঞ্চম স্থান অধিকারীরা পাবেন লাক্সের পক্ষ থেকে 2 লক্ষ টাকা নগদ পুরস্কার, এয়ার এস্ট্রা সৌজন্যে দেশীয় ভ্রমণ টিকিট এবং টেকনো ক্যামন 50 আলট্রা স্মার্টফোন। স্বীকৃতি, আর্থিক পুরস্কার, ভ্রমণ ও নিশ্চিত ইন্ডাস্ট্রি এক্সপোজারের এই অনন্য সমন্বয়ের মাধ্যমে লাক্স আবারও নারী ক্ষমতায়নের প্রতি তার দীর্ঘদিনের অঙ্গীকারকে দৃঢ়ভাবে তুলে ধরেছে এবং সম্ভাবনাকে রূপ দিচ্ছে সত্যিকারের তারকায়।